আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। দুর্গাপুজোর আগে বাজির দৌরাত্ম্য বন্ধ করতে পুলিশের অভিযান। খানাকুল থানার নতিপুরে বাড়ি বাড়ি থেকে উদ্ধার কয়েকশো কেজি বাজি এবং বাজি তৈরির সরঞ্জাম। ব্যারাকপুর সাইবার থানার বিশেষ দলের হানা, গ্রেপ্তার ৮, উদ্ধার নগদ টাকা, ফোন সহ একাধিক ব্যাংকের পাসবই। ঐতিহাসিক শহর চন্দননগরে বিপ্লবী কানিলাল দত্তের স্মৃতি বিজড়িত বাড়ি সংস্কারের জন্য পরিদর্শন কর্পোরেশনের মেয়র সহ ইঞ্জিনিয়ার ও প্রশাসনিক আধিকারিকদের। গোটা রাজ্যের সঙ্গে চুচুড়ার নলডাঙ্গা নারায়ণপুর ফুটবল ময়দানে শুরু হয়েছে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট, চলবে 17 সেপ্টেম্বর পর্যন্ত। আসবো বিস্তারিত খবরে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের আগে হুগলি গ্রামীণ পুলিশ খানাকুল থানার নতিপুরে পুলিশি অভিযানে বাড়ি বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি ও বাজি তৈরির মশলা এবং সরঞ্জাম। হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে আরামবাগ SDPO সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে এবং খানাকুল থানার নতুন ওসি সমীর মুখার্জির তত্ত্বাবধানে অভিযান চালানো হলো হুগলি জেলার গ্রামীণ পুলিশের খানাকুল থানার নতিপুর গ্রামের বরখান তলায়। অভিযানে শুধু বাজি কারখানায় নয়, এলাকাবাসীর একাধিক বাড়ি থেকেও উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি। পুলিশ জানিয়েছে, বাড়ির আলমারি, ছাদ এবং বাড়ির সিলিং এ তল্লাশি করে বিপুল পরিমাণের বাজি উদ্ধার করা হয়। মোট উদ্ধার হয়েছে প্রায় কয়েক শত কেজি বাজি এবং বাজি তৈরির নানা ধরনের সামগ্রী, যন্ত্র, উপকরণ। পুলিশের বক্তব্য, বেআইনি বাজি মজুদ রাখা এলাকার মানুষের জীবনের জন্য বিপজ্জনক। এই বাজি কারবারিদের মেলেনি কোনো বৈধ কাগজপত্র ও অগ্নি নির্বাপন দপ্তরের প্রমাণপত্র। তাই মানুষকে সুরক্ষিত রাখা এবং বেআইনি কারবার রুখতেই এই অভিযান। পুলিশ সূত্রে জানা যায়, এই অভিযান আগামী দিনেও চালু থাকবে। অবৈধভাবে নির্মিত বাজি আমরা গোপন সূত্রে খবর পাই এবং সেই মতন আমরা রেড করি। তার দরুন আমরা প্রায় 150 কেজির উপর বাজি তৈরির সরঞ্জাম আমরা আটক করেছি। প্রবীর বসু রিপোর্ট, LMCL নিউজ। ভারত সরকারের স্বচ্ছতায় সেবা, এই কথা কি রেল অনুসরণ করছে না? আজ সকালের 8:52 ডাউন ব্যান্ডেল লোকালের এক নিত্যযাত্রী যে ছবি তুলে LMCL নিউজের দপ্তরে পাঠিয়েছে, সেই ছবি কি এমনই প্রশ্ন তুলছে? আমরা তুলে ধরলাম সেই ছবি। পরিবেশ স্বচ্ছ থাকলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে, সুস্থ থাকে। বেশ কয়েক বছর ধরে গোটা দেশ জুড়ে স্বচ্ছ ভারত প্রকল্পের কাজ চলছে ঢাকঢোল পিটিয়ে। ভারত সরকারের এই প্রকল্পের কাজ হচ্ছে বেশ ভালোই, কিন্তু পাশাপাশি উল্টো দিকে একটা ছবিও উঠে আসছে। আজ সকালে হাওড়া বর্ধমান মেন লাইনের হাওড়া ব্যান্ডেল শাখার এক নিত্য রেল যাত্রী 8:52 ডাউন ব্যান্ডেল লোকালের কামরার ছবি তুলে পাঠিয়েছে LMCL নিউজের হোয়াটসঅ্যাপ নাম্বারে। সেই ছবি এবং রেল যাত্রীদের অভিযোগের কথা যা আমাদের কাছে এসেছে তা আমরা তুলে ধরলাম। আর এখানেই প্রশ্ন উঠছে, স্বচ্ছ ভারত প্রকল্পের স্বচ্ছতায় সেবা স্লোগান কি রেল ঠিক অনুসরণ করছে না? কি বলছেন রেল যাত্রীরা, শুনুন। নোংরা আছে তো পরিষ্কার না করলে কি করবে? ওরা তো লোক আছে, লোক পরিষ্কার করে না। তো পরিষ্কার না করলে আপনি প্রতিবাদ করেছেন? কে করবো? আমরা প্রতিবাদ করার মতো লোক আমাদের কথা শুনবে না। এক সপ্তাহে কবিতা আসছে, এক সপ্তাহে এরকম যাচ্ছে। क्या पता कर्मचारी का बहाली क्यों नहीं करते हैं लोग? सफाई कर्मचारी चाहिए। रेल स्वच्छ भारत है, लोकल गंदा करके रखा है लोग। रेल कर्तृपक्ष को क्या बोलेंगे?
रेल कर्तृपक्ष जो है उसको क्या बोलेंगे? रेल डिपार्टमेंट को कर्मचारी बढ़ाना चाहिए, सफाई कर्मचारी बढ़ाना चाहिए। इतना कचरा करके रखा है, लोनागरा पूरा पैंडल का कचरा लोकल ट्रेन के अंदर। অনেকের অনেক কিছু চাওয়া পাওয়া। এদিন এক অভিনব চাওয়া দেখা গেল হুগলি চুঁচুড়া পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে স্থানীয় জিএসএফপি স্কুলের খুদেরা স্কুলের উন্নয়ন এবং স্কুলের নতুন বিল্ডিং এর দাবি রাখলেন এই কর্মসূচিতে। অন্যদিকে একই কর্মসূচি সপ্তগ্রাম বিধানসভার আকনা পঞ্চায়েতের ননিপুর বিদ্যালয়ে। গত 2রা আগস্ট সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এদিন হুগলি চুঁচুড়া পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে ধরা পড়ল অন্যরকম ছবি। এখানকার শিবিরে দেখা গেল স্থানীয় তালডাঙ্গা জিএসএফপি স্কুলের খুদে পড়ুয়ারা তাদের প্রধান শিক্ষকের নেতৃত্বে স্কুল বিল্ডিং এবং উন্নয়নের দাবিপত্র জমা দিতে এসেছিলেন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে। এদিন এই শিবিরে উপস্থিত হয়েছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, উপপৌরপ্রধান পার্থ সাহা, ওই ওয়ার্ডের পৌর সদস্য তথা প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি। পরে এই দাবিপত্র সম্পর্কে স্কুলের প্রধান শিক্ষক কি বলছেন এবং অন্যদিকে প্রাক্তন পৌরপ্রধান এবং ওই ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর গৌরীকান্ত মুখার্জি কি জানাচ্ছেন শুনুন। এটা আমাদের ওই সত্যপীরতলা যে তালডাঙ্গা জিএসএফপি জলের ট্যাঙ্কের তলায় যেটা স্কুল, ওই স্কুলের কিছু কিছু প্রবলেম আছে। তা হেডমাস্টার মশাই এবং গার্জেনরা তাদের বাচ্চাদের নিয়ে ক্যাম্পে এসে তাদের স্কুলের যে বাথরুম সংক্রান্ত বা অন্যান্য যে প্রবলেমগুলো আছে, রং করতে হবে বা জানলা দরজা কিছু ভেঙে গেছে বা অন্যান্য যে মেনটেনেন্স এই সংক্রান্ত, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের একটা ইউনিক জিনিস। এবং যেখানে আইসিডিএস সেন্টার প্রাইমারি স্কুল, যার মিড ডে মিলের কোনো অসুবিধা আছে, সেট করার কি কোনো একটা ঘরে চ্যাঙর খসে পড়ছে, কি রং করতে হবে, কি পানীয় জলের ব্যবস্থা করতে হবে, কি বাথরুম পায়খানা করতে হবে, এইরকম ধরনের রিপেয়ারিং মেনটেনেন্স বা এরকম ধরনের ছোটো ছোটো যে সমস্যাগুলো স্কুলগুলোর আছে। পাড়ায় সমাধান যে প্রকল্প হয়েছে সেখানে আমরা আমাদের বাচ্চাদের নিয়ে উপস্থিত হয়েছি এই স্কুলে। অনেক বছর ধরে 2006 থেকে আমাদের তালডাঙ্গা রোড জিএসএফপি স্কুলে উপরতলাটা অরক্ষিত হয়ে পড়ে আছে, ইনকমপ্লিট হয়ে পড়ে আছে। সেজন্য মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের জন্য যদি আমরা কিছু অনুদান পাই তা পাড়ায় সমাধান প্রকল্প থেকে, তাহলে আমাদের স্কুলের জন্য আমরা কিছুটা করতে পারবো। এছাড়াও স্কুলের বাথরুম খারাপ হয়ে গেছে। জনগণের দোরগোড়ায় সরকারি প্রকল্প পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এদিন সপ্তগ্রাম বিধানসভার আকনা পঞ্চায়েতের ননিপুর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল সামাজিক কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, বিডিও জগদীশ চন্দ্র বারুই, আকনা পঞ্চায়েত প্রধান প্রবীর মণ্ডল, উপপ্রধান নির্মল ঘোষ সহ অন্যান্য সরকারি আধিকারিকরা। আমাদের দিনের পরিকল্পনা মতো হয়েছে। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে কোন সরকারি প্রতিনিধিরা এসে কাজ করেনি, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম করছেন। আমি অনেকগুলো অঞ্চল পৌরসভা ঘুরেছি, আপনাদেরকে কাজ নিয়ে এসেছি, মনে করে অনেকদিন বাদে আসতে পারে খুশি। আপনাদের এখানে আছে, আমরা দেখলাম ভালো কাজ করছেন, পঞ্চায়েতের আছে, লিখিত আকারে নিয়ে এসছেন। অ্যালটমেন্ট কত? 10 লাখ। আর আমি যে মোটামুটি হিসাব দেখলাম 20 লাখের কমে হবে। কবিরুল হক ও সৌমিত্র সিনহার রিপোর্ট, NMCL নিউজ। বাড়তে থাকা সাইবার অপরাধের সময় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগের বড়সড় সাফল্য। মোহনপুর থানার রয়্যাল পার্ক এলাকার একটি বাড়িতে হানা দিয়ে 5 ভিন রাজ্যের বাসিন্দা সহ আটক 8, উদ্ধার 31টি স্মার্টফোন, 8টি ল্যাপটপ, 2,38,000 টাকা সহ অন্যান্য অবৈধ জিনিস। দিন দিন দেশ জুড়ে বাড়ছে সাইবার প্রতারণার মাত্রা। সাইবার প্রতারণার ছক বানচাল করতে কোমর বেঁধে নেমেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশেষ গোয়েন্দা বিভাগ। বিশেষ সূত্রে খবর পেয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইমের বিশেষ দল হানা দেয়
মোহনপুর থানার অন্তর্গত রয়্যাল পার্ক এলাকায়। এখানে একটি ভাড়া বাড়িতে থাকতেন 8 জন। তাদের মধ্যে 5 জন ঝাড়খণ্ডের এবং 3 জন বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাদের আটক করে গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা 31টি স্মার্টফোন, 8টি ল্যাপটপ, 2,38,000 টাকা নগদ, এছাড়াও একাধিক ব্যাংকের পাসবই, এটিএম কার্ড ও একটি ডায়েরি উদ্ধার করেছে পুলিশ। এদিন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি ডিডি চারু শর্মা সাংবাদিক বৈঠক করে এমনই কথা জানান। পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, অভিযুক্তরা হলেন জিসান রাজীব ওরফে সাগর, সোয়েব আক্তার, গুলাম মহিউদ্দিন, আফজাল রাজা, আমির আলী, এমডি আরস, অয়ন আলী, উরাজ শালফি। ধৃতদের বিরুদ্ধে ন্যায় সংহিতার 318B4, 319(2), 316(2), 61(2) BNS ধারায় মামলা রুজু হয়েছে। ধৃতদের এদিন ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন আদালত। কাছে এরা পাঠাতো, তো যেটা বলে বাল্ক মেসেজিং, একটা মেসেজ ধরুন মানে থাউজেন্ডস লোক কাছে চলে যাবে, তো আউট অফ 10,000 পিপল হতে পারে 100 জন ডাউনলোড করবে, 100 জন বাকি ডাউনলোড করে না। তো যারা ডাউনলোড করছে এপিকে ফাইল ওদের সিস্টেমে, যেটা আমরা বলি কি ওরা সিস্টেমকে টেক ওভার করে নেয়, অ্যাক্সেস নিয়ে নেয়, যেটা আমরা বলি কি স্ক্রিন শেয়ারিং হয়, হ্যাঁ না, ওরকম যেগুলো অ্যাপ হয় এটা এরা পাঠাতো অ্যাপের মাধ্যমে। এদের পেছনে তার একটা বড় চক্র আছে, নিশ্চয়ই আছে। মাস্টারমাইন্ডকে পাওয়া যায় না ম্যাম। এরা ইলেকট্রিক বিল এরকম কিছু করতো না, মানে আমরা বিভিন্ন প্রকারে পেয়েছি। আমরা এরকমও পেয়েছি কি এদের কাছে কিছু, যেটা ব্যাংকে আপনার অ্যাপ্লিকেশন থাকে না, ফর এক্সাম্পল এসবিআই ব্যাংকে একটা অনলাইন ব্যাংকিংয়ে একটা অ্যাপ্লিকেশন থাকে, তো সেম ওরকম দেখতে আপনি যদি দেখবেন ভাবা যাবে কি অরিজিনাল আছে, হ্যাঁ, কিন্তু টুকটাক চেঞ্জেস আছে। প্রিয় সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। ঐতিহাসিক শহর চন্দননগরে বিপ্লবী কানাইলাল দত্তের স্মৃতি বিজড়িত বাড়ি সংস্কারের জন্য পরিদর্শন কর্পোরেশনের মেয়র সহ ইঞ্জিনিয়ার ও প্রশাসনিক আধিকারিকদের। গোটা রাজ্যের সঙ্গে চুচুড়ার নলডাঙ্গা নারায়ণপুর ফুটবল ময়দানে শুরু হয়েছে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট, চলবে 17 সেপ্টেম্বর পর্যন্ত। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016।
the ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। আসন্ন দুর্গোৎসব আরো সুস্থ, সুন্দর ও শান্তি শৃঙ্খলা সুনিশ্চিত করার লক্ষ্য নিয়ে সরকারি অনুদানে চেক বিতরণ এবং পুজোর পথ নির্দেশক ম্যাপ উদ্বোধন উত্তরপাড়া ও ডানকুনিতে। উত্তরপাড়া ও ডানকুনি থানার অন্তর্গত পুজো উদ্যোক্তাদের হাতে সরকারি অনুদানে চেক বিতরণ করা হলো। এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় উত্তরপাড়া গণভবনে। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পেজাভালগি। এছাড়াও উপস্থিত ছিলেন ডিসিপি ঈশানী পাল, ডিসিপি রামপুর অর্ণব বিশ্বাস, এসিপি 3 আলী রাজা ফায়ার সার্ভিস ও সিএসসির উচ্চপদস্থ আধিকারিকরা। স্থানীয় পুজো কমিটির প্রতিনিধিরা ছাড়া উপস্থিত হয়েছিলেন উত্তরপাড়ার পৌরপ্রধান দিলীপ যাদব, কোন্নগরের পৌরপ্রধান স্বপন দাস এবং ডানকুনির পৌরপ্রধান হাসিনা শবনম। সরকার প্রদেয় অর্থ প্রদানের চেক ছাড়াও এদিন এখানে ডানকুনি পুজো মণ্ডপগুলির পথ নির্দেশক ম্যাপেরও উদ্বোধন হয়। এই ম্যাপের মাধ্যমে পুজো উদ্যোক্তা ও সাধারণ দর্শনার্থীদের জন্য পুজো মণ্ডপের সঠিক স্থান ও রুট পরিকল্পনা সহজ হবে। পাশাপাশি এদিন নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করা হবে বলে আশা প্রকাশ করা হয়। আমরা প্রথম উত্তরপাড়া সভাগুলোতে এসেছি, সমন্বয় সভা, সকল পুজো কমিটিদেরকে ডাকা হয়েছিল। এদেরকে যে এবার মুখ্যমন্ত্রী যে 1,10,000 টাকা যে অনুদান দিয়েছেন প্রত্যেক কমিটিকে, সেই যে চেক বিতরণের প্রোগ্রাম আজকে এখানে ছিল। সেই সুযোগ নিয়ে আমরা কিন্তু ওদেরকে একটু বার্তা দিয়েছি কীভাবে মানে সতর্ক থাকা যায়, কীভাবে প্রিকশন নেওয়া যায়। পুজো যারা পুজো দেখতে আসছে ওদের সুরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা কীভাবে করা যায় সব কিছু আলোচনা করা হলো এখানে। আগাম পুজোর এবং শারদীয়ার শুভেচ্ছা। স্যার, এই সময় সোশ্যাল মিডিয়া যারা হ্যান্ডেল করছে কতটা গুরুত্বপূর্ণ সেন্সিবল হিসেবে ব্যবহার করতে হবে এই উৎসবের দিনগুলোর সময়, কি বলবেন? কিন্তু সোশ্যাল মিডিয়া আজকের দিনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে। প্রত্যেক মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছে এবং সোশ্যাল মিডিয়াতে যত ভালো জিনিসটা আছে তত খারাপ জিনিসটাও আছে। একটা খারাপ বা ভুল তথ্য যে আছে এমন খুব সঙ্গে সঙ্গে ছড়িয়ে যায়। তো সেই জিনিসটাকে কন্ট্রোল করার জন্য একটাই আমি আবেদন করব সকলকে কি আপনি গুজবে কান দেবেন না। যদি কোথাও কোনো অপ্রিয় বা মিথ্যে কথা যদি মনে হচ্ছে আপনার এলাকা সম্বন্ধে বা কোনো ব্যক্তি বিশেষ সম্বন্ধে বলা থাকে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাবেন। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। দক্ষিণেশ্বরে স্কুল ছাত্র মনোজিৎ যাদবকে খুনের ঘটনায় অভিযুক্ত রানা সিংকে আদালতে তোলে দক্ষিণেশ্বর থানার পুলিশ। 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতে। শুক্রবার দুপুর বেলায় দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের 6, 7, 8 টিকিট কাউন্টারের সামনে দুদল বন্ধুর মধ্যে বচসা বাঁধে। এই বচসা চলাকালীনই একজন ধারালো অস্ত্র দিয়ে আর এক বন্ধুকে আক্রমণ করে বসে, আর তাতেই গুরুতর জখম হন 17 বছর বয়সী এক যুবক। জানা যায় গুরুতর জখম ওই যুবক মনোজিৎ যাদব। তাকে আহত অবস্থায় বরানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দক্ষিণেশ্বর থানার পুলিশ ও ব্যারাকপুর পুলিশ কমিশনার ডিসিপি সাউথ জোন অনুপম সিং। এই ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে আটক করা হয়েছিল বলে জানা গিয়েছে। এদিন ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয় দক্ষিণেশ্বর স্টেশনে বাগবাজার স্কুলের ছাত্র মনোজিৎ যাদব খুনের মূল অভিযুক্ত রানা সিংকে। দক্ষিণেশ্বর থানার পুলিশ 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায়। সরাসরি খুনের মামলাও দক্ষিণেশ্বর থানার পুলিশ ধৃতের বিরুদ্ধে রুজু করেছে বলে জানা যায়। आपका गर्लफ्रेंड को टीज किया था राना, राना गर्लफ्रेंड को टीज किया था। রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগরের মামার বাড়িতে জন্মগ্রহণ এবং চন্দননগরকে ঘিরেই বড় হয়ে ওঠা ও বৈপ্লবিক কর্মকাণ্ড স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী কানাইলাল দত্তের। সেই স্মৃতি বিজড়িত মামার বাড়ি ভগ্নপ্রায় দশা।
চন্দননগরবাসীদের দাবি মেনে কানাইলাল দত্তের মামার বাড়ি সংস্কারের জন্য পরিদর্শন চন্দননগর মেয়র সহ অন্যান্যদের। বিপ্লবী কানাইলাল দত্তের মামার বাড়ি বিপজ্জনক বলে ঘোষণা করেছিল চন্দননগর পৌর নিগম। অভিযোগ উঠেছিল বিপ্লবী স্মৃতি বিজড়িত বাড়ি ভেঙে ফেলার। সেটা নিয়ে সরব হয়েছিলেন রাসবিহারী বোস ইনস্টিটিউটের অধিকর্তা থেকে সাধারণ মানুষ। বাম আমল থেকে তৃণমূল সরকার আসার 14 বছর পরেও কোনো সংস্কার হয়নি কানাইলাল দত্তের ঘরটিরও। উপরন্তু বিপজ্জনকের তকমা দিয়ে ভাঙার পরিকল্পনা চলছিল বলে অভিযোগে সরব হয়েছিলেন চন্দননগরবাসী। সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশ হতেই নড়ে চড়ে বসে চন্দননগর পৌর নিগম। শুক্রবার কানাইলালের মামার বাড়ি সরিষাপাড়ায় পর্যবেক্ষণে যান পৌর নিগমের কমিশনার ও মেয়র রাম চক্রবর্তী সহ সরকারি অন্যান্য আধিকারিকরা। রাসবিহারী ইনস্টিটিউটের অধিকর্তা কল্যাণ চক্রবর্তী জানান, কানাইলালের বাড়ির সংস্কার হবে, এটা চন্দননগরবাসীর বহুদিনের চাওয়া। বাম আমলের 34 বছর, তৃণমূল সরকারের প্রায় 15 বছর, কিছুই সংস্কার করেনি। মেয়রের দাবি মানুষের কাছে ভুল বার্তা পৌঁছেছে। কানাইলালের মামার বাড়ি ভাঙার পক্ষে নয়, যে অংশটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার সংস্কার করার চিন্তা ভাবনা করা হচ্ছে, অহেতুক এ নিয়ে রাজনীতি করা হচ্ছে। কি বলছেন মেয়র, শুনুন। কি হচ্ছে চিন্তা ভাবনা আমাদের পজিটিভ থেকেই আছে। কানাইলাল দত্তের যে বাড়িটি জরাজীর্ণ অবস্থা হয়েছে এটাকে সংস্কার করা নাম্বার 1। আর নাম্বার হচ্ছে যে অংশটি ডিলাপিটেটেড কন্ডিশন এবং খুবই বিপজ্জনক বলে আছে, এবং আমরা যেগুলো দেখেওছি তার আগেও দেখে এটাকে বিপজ্জনক বাড়ি বলে করা হয়েছে। ওই বাড়িটা কীভাবে সংস্কার করা যাবে, আসলে আমরা চাইছিলাম যে কতটা জায়গা কানাইলাল দত্তের মামার আছে, তার জন্য যে দুজন শ্রমিকের আমরা সন্ধান পেয়েছিলাম তাদেরকে বারবার আসতে চেষ্টা করছি, তাদের অনুসন্ধান করছি। কারণ আমরা যখন ভাঙতে শুরু করবো, ভেঙে যখন তৈরি করতে শুরু করবো, তখনই প্রশ্ন এসে যাবে কার জায়গায় আমরা ঢুকে পড়েছি কিনা। সেটার জন্যই খোঁজ করা হচ্ছিল। এই যে এখনো পর্যন্ত খোঁজ খবর আমরা পাইনি, তার জন্য কিন্তু ডিলাপিটেটেড কন্ডিশনটাকে আমরা ভাঙতে পারিনি। কানাইলাল দত্তের বাড়ি ভেঙে ফেলা হচ্ছে বলে যেভাবে রব চলা হচ্ছিল, এটা সঠিক কথা নয়। বাড়ির একটা অংশ ডিলাপিটেটেড কন্ডিশন, সেই বাড়িটি ভেঙে গিয়ে পাশে একটা প্রাইভেট একটা স্কুল, বাচ্চাদের স্কুল চলে, সেই তারা ক্ষতিগ্রস্ত হতে পারে, পথচারীদের ক্ষতিগ্রস্ত হতে পারে। সেখান থেকে অ্যাভয়েড করার জন্যই আমাদের প্রচেষ্টাটা নেওয়া। অন্যদিকে ওই সরিষাপাড়ার বাসিন্দা অভিনেতা শিল্পী শঙ্কর পাল জানান, বিপ্লবী কানাইলাল দত্তের মামার বাড়ি ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, তা সংস্কারের জন্য ইঞ্জিনিয়ার এসেছেন, এটা সংস্কার করা হোক। এই কথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন, শুনুন। নয়, এটা শুনলাম যে আমাদের বিপ্লব তীর্থ চন্দননগরের বিপ্লবী কানাইলাল দত্তের যে বাড়িটি রয়েছে এটা প্রায় ধ্বংসাবশেষ। তো সেটা কর্পোরেশন থেকে রেনোভেট করার জন্য ইঞ্জিনিয়ারিংরা সবাই এসেছিলেন, তারা দেখে গেলেন, বাড়ির সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু কারণ সেরকম পাওয়া যাচ্ছিল না, যার জন্য ওনারা বোর্ড লাগিয়েছেন যে বিপজ্জনক বাড়ি। এটা হয়ে গেলে আমাদের এলাকার খুব ভালো হয়, কারণ যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। দীর্ঘদিন ধরে নয়, মাঝে এই জায়গাটাতে দেয়ালটা ফুলে গিয়েছিল, পেয়ারা গাছ ছিল, ফুলে গিয়েছিল, তো নন্দীর মেয়ে এসে সেটা ভেঙে আবার নতুন করে তৈরি করে দিয়েছে। উল্লেখ্য, চন্দননগরের মামার বাড়িতে বিপ্লবী কানাইলাল দত্ত জন্মগ্রহণ করেছিলেন। বাবার কর্মসূত্রে কিছু বছর চন্দননগর থেকে অন্যান্য জায়গায় কাটালেও পরে ফিরে এসে পড়াশোনা থেকে বিপ্লবী কর্মকাণ্ড এখান থেকে তিনি চালান। চন্দননগরে একাধিক স্মৃতি রয়েছে কানাইলালের। এই মামার বাড়িতেই নানা স্মৃতি রয়েছে তার। সরিষাপাড়া জিটি রোডের পাশে একটি ঘরে তার আবক্ষ মূর্তিও রয়েছে। সেই ঘরটি দীর্ঘদিন ধরেই সংস্কার হয়নি। মামার বাড়ির পিছনের রাস্তার পাশে দেওয়ালে একটি ফাটল দেখা দেয়। আশঙ্কা করা হচ্ছিল সেই অংশ ভেঙে পড়তে পারে, আর সেই কারণেই বিপজ্জনক বাড়ি বলে নোটিশ দিয়েছিল পৌর নিগম। মেয়র সহ পৌর আধিকারিকরা পরিদর্শন করার পর এই বাড়ি সংস্কারের সিদ্ধান্ত নিয়েছেন। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। পুজোর মুখে 18 জন শ্রমিককে কাজ থেকে বসিয়ে দেওয়ার প্রতিবাদে বিদ্যুৎ উৎপাদন সংস্থা DPL এর প্রশাসনিক ভবনে প্রধান গেটের সামনে শুয়ে পড়ে বিক্ষোভ শ্রমিকদের। 18 জন শ্রমিকের বদলির প্রতিবাদে DPL এর প্রশাসনিক ভবনের মূল প্রবেশদ্বারের সামনে শুয়ে পড়ে ব্যাপক বিক্ষোভ শ্রমিকদের। অভিযোগ, 2022 সালের শেষে 332 জনকে পার্শ্ববর্তী জেলাগুলিতে বদলি করে দেওয়া হয়। কষ্ট করে ডিউটি করলে ফের 18 জন শ্রমিককে দূরবর্তী জেলাগুলিতে বদলি করার নির্দেশ এসেছে। আর এর জেরেই শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়।
শনিবার প্রশাসনিক ভবনের মূল গেট বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে বদলি হওয়া শ্রমিক সংগঠন দুর্গাপুর প্রজেক্ট ডিপ্লয়েড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। আমরা বসেছি, আমাদের কিছু লোককে কিছু কর্মীকে বিভিন্ন জেলায় স্থানান্তর করা হয়েছে গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী, এবং সেই স্থায়িত্বকে আমরা মান্যতা দিয়ে আমাদের কিছু সমস্যা হচ্ছে, সেই সমস্যার সমাধানের জন্যই আজকে আমরা এখানে বসেছি। কতজনকে বদলি করা হবে? আমাদের টোটাল প্রথমে বদলি করা হয়েছিল 332 জন, পরবর্তী ক্ষেত্রে সেই 332 জনের থেকে এখন আবার 18 জনকে 4 জেলার বাইরে বিভিন্ন জেলায়, কাউকে পুরুলিয়া, কাউকে ঝালদা, কাউকে রঘুনাথপুর, কাউকে জঙ্গিপুর, কাউকে কান্দি, বিভিন্ন জেলাতে যে বদলি করা হয়েছে। তারই প্রতিবাদে নয়, সেখানে যে কাজ করতে গেলে যে সমস্যাটা হচ্ছে বা হবে তার সমাধানের রাস্তার জন্যই আমরা বসেছি, সেটা সমাধান। আমরা বদলি বিরোধিতা করছি না। ম্যানেজমেন্টের সঙ্গে আমরা কথা বলতে গেছিলাম, ম্যানেজমেন্টের পক্ষ থেকে যার সঙ্গে কথা বলতাম তিনি ছিলেন না, তার পরিবর্তে একজন প্রতিনিধি ওনার হয়ে কথা বলেছেন, কিন্তু সেই প্রতিনিধি পরিষ্কার বলে দেন যে আমার পক্ষে কোনো রকম কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। হ্যাঁ, যাতায়াতের ক্ষেত্রেও একটা সমস্যা রয়েছে আমাদের, সব জায়গায় বাসের কমিউনিকেশন বা ট্রেনের কমিউনিকেশন নেই। না, এখানে তো আমাদের কোয়ার্টার রয়েছে না, যেখানে আমাদের দিয়েছে সেখানে কোনো ব্যবস্থা নেই। আমরা চাইছি, প্রথম কথা হচ্ছে যে আমাদের চাকরি করতে গিয়ে ওখানে থেকে আমাদের ডিউটি করতে তার অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে দিতে হবে, এক। দ্বিতীয় হচ্ছে আমাদের ওখানে যে সমস্ত সুযোগ অসুবিধাগুলো হচ্ছে বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে, সেই চিকিৎসার পুরোপুরি সুবন্দোবস্ত করে দিতে হবে। তো হ্যাঁ, এরকম একটা অসন্তোষ চলছে, ওনাদের বাইরে ট্রান্সফার করা হয়েছে, এরকম একটা ঘটনা ঘটেছে। তো ওনারা এখনো অফিসিয়ালি অভিযোগপত্র দেননি, আমরা ব্যাপারগুলো খতিয়ে দেখছি, আলাপ আলোচনা চলছে। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, এলএমসিএল নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। গোটা রাজ্যের সঙ্গে চুঁচুড়ার নলডাঙ্গা নারায়ণপুর ফুটবল ময়দানে শুরু হয়েছে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট, চলবে 17 সেপ্টেম্বর পর্যন্ত। আবাহন থেকে বিসর্জন, আমরা আপনাদের সঙ্গে অর্পণ দশকর্মা ভান্ডার গিফট হাউস, পাওনান, উত্তরপাড়া, বাগপাড়া, বারোয়ারির পাশে। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, যে কোনো পূজা অনুষ্ঠানের জন্য দশকর্মা ও উপহার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান। এছাড়াও মহিলাদের সাজার জন্য ইমিটেশনের সমস্ত দ্রব্য সামগ্রীও পাবেন সুলভ মূল্যে। প্রোপাইটার উজ্জ্বল গোস্বামী। অর্পণ দশকর্মা ভান্ডার গিফট হাউস, পাওনান, উত্তরপাড়া, বাগপাড়া, বারোয়ারির পাশে। মোবাইল 9007258941। আরো একটি নম্বর 8116202891। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। কল্যাণী এক্সপ্রেসওয়ের উচ্ছেদগড়ের কাছে খালের ধারে বছর 50-এর মাংস ব্যবসায়ীর মৃতদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য এলাকায়। কি কারণে এই খুন, বিশদ তদন্তে পুলিশ। ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের উচ্ছেদগড়ের কাছে খালের ধারে মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। জগদ্দল থানার পুলিশকে খবর দেওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিক অনুমান তাকে পাশে রাখা ইট দিয়ে মাথায় মেরে হত্যা করা হয়েছে।
মৃত ব্যক্তি 50 বছর বয়সী, ভাটপাড়ায় মাংসের দোকান রয়েছে। গতকাল তাকে কেউ ফোন করে 50 কেজি মাংসের বরাত দেওয়া হবে বলে ডেকে নিয়ে যায়, তারপরে রাতে আর বাড়ি ফেরেনি। সকালেই মৃতদেহ উদ্ধার হয় এবং তাকে ইট দিয়ে মাথায় থেতলে খুন করা হয়েছে বলে পুলিশের অনুমান। এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত হীরা কুরেশি। খুনের কারণ নিয়ে তদন্ত করছে ভাটপাড়া থানার পুলিশ। এখনো পর্যন্ত মৃতদেহ পাওয়া গেছে, আমরা ময়না তদন্তের জন্য পাঠাচ্ছি, সমস্ত কিছু আমরা চেষ্টা করছি। এখনই একদম যেহেতু প্রাথমিক পর্যায়ে আছে, এই সময়টাতে কোনো মন্তব্য করা সমীচীন হবে না। না, আমি নিজে বডি দেখেছি, যথেষ্ট পরিমাণে আঘাতের চিহ্ন ছিল, খুন তো বটেই, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। কিন্তু কি কারণে খুন, কারা খুন করেছে এটা নিয়ে আমার মন্তব্য করা ঠিক না। প্রশাসন তদন্ত করছে, অলরেডি দুজনকে আটক করেছে, প্রশাসন বলতে পারবে ইনভেস্টিগেট করে। প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। যে কোনো অশান্তি এবং অশান্ত পরিবেশ ধাক্কা দেয় সেখানকার সমাজ জীবন থেকে ব্যবসা বাণিজ্যে। সাম্প্রতিক নেপালের ঘটনায় ভ্রমণ পিপাসু বাঙালি মুখ ঘোরাচ্ছে নেপাল পুজোর ভ্রমণ থেকে। প্রত্যেক বছর পুজো এলেই দলে দলে পর্যটকরা পুজোর ছুটিতে এই রাজ্য থেকে নেপালে যান, তবে এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। নেপালের রাজনৈতিক ডামাডোলের জেরে প্রতিবেশী এই দেশে বিপর্যস্ত পর্যটন শিল্প। এখানকার অনেক পর্যটক টিকিট কেটেও অনিশ্চয়তার জন্য ওই দেশে ভ্রমণ বাতিল করেছেন। গত কয়েকদিন নেপালে অগ্নিগর্ভ পরিস্থিতি, নতুন প্রজন্মের যুবকদের সরকার বিরোধী আন্দোলনের জেরে বিপর্যস্ত গোটা দেশ। গণ অভ্যুত্থানের জেরে রাজনৈতিক পালাবদল ঘটে গিয়েছে। সুপ্রিম কোর্ট, আইনসভা, মূল প্রশাসনিক ভবন, বড় হোটেল এবং সরকারি ভবনের আগুন নিভে গেলেও ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে চারিদিকে। এই পরিস্থিতিতে রাস্তার দখল নিয়েছে সেনাবাহিনী। রাজনৈতিক অস্থিরতার জেরে ধিক ধিক করে জ্বলছে আগুন। এই পরিস্থিতিতে কবে জনজীবন স্বাভাবিক হবে তা এখনো স্পষ্ট নয়। অথচ দুর্গাপুজো বেশি দেরি নেই। দলে দলে এই রাজ্যের পর্যটকরা পৌঁছানোর কথা কাঠমান্ডু, পোখরা, চিতান, বীরগঞ্জ সহ নেপালের একাধিক পর্যটন কেন্দ্রে। কিন্তু ওখানকার অশান্ত পরিবেশের জন্য অধিকাংশ পর্যটক এবারে পুজোর আগে নেপাল যেতে চাইছেন না। যে সব ভ্রমণ সংস্থা পর্যটক নিয়ে নেপালি যাওয়ার কথা ছিল তারাও ভ্রমণ বাতিল করেছে। শালকিয়ার এক ট্যুর অপারেটর অভিজিৎ মন্ডল বলেন, নেপাল এখন অশান্ত, তাই ওখানে পর্যটকদের নিয়ে যাওয়ার রিস্ক আছে। কখন কি ঘটে যায় বলা যায় না। কথা উল্লেখ করে তিনি আর কি বলছেন শুনবো। না, টোটালি আমাদের ক্যান্সেল করে দেওয়া হয়েছে, ক্যান্সেল করে টাকা জমা রাখা হয়েছে। আর তার পরিবর্তে আমরা চেষ্টা করছি অন্য জায়গাতে করে দেওয়ার, কারণ এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আমরা নিজেরাও রিস্ক নিচ্ছি না কাস্টমারদের অতিথিদের পাঠাতে, আর কাস্টমাররাও যেতে চাইছে না এই মুহূর্তে। ঠিক আছে, তো এরকম একটা বিপর্যয় চলে আসবে আমরা কখনো ভাবতে পারিনি। মানে অনেক টাকার লস হয়েছে আমাদের। আর তার কারণ এর আগে একটা কাশ্মীরেতে প্রবলেম হয়েছিল, তখন একটা প্রবলেম ফেস করতে হয়েছে আমাদের ট্রাভেল এজেন্টদের। আর তারপরে তো এরকম পুজোর মুখে নেপালটা এরকম হলো কাঠমান্ডু, যা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি সেটা থেকে মানে আমাদের গেস্টরা খুব আতঙ্কিত হয়ে আছে। গিয়ে একটা ওখানে মানে খারাপ সম্মুখীন হতে হবে সেটা কখনোই কেউ চায় না। আর আমরাও চাইবো না গেস্টদের একটা এরকম বিপদে সেখানে পাঠিয়ে একটা মানে সমস্যা তৈরি হোক। তো সেই জন্য রিস্ক নিচ্ছি না আমরা, ওটা ক্যান্সেল করে অন্য জায়গাতে করে দেওয়া হচ্ছে। যেরকম অনেকে ইন্টারেস্টেড হচ্ছে বাইরের দিকেতে, ব্যাংকক, পাটায়া বা মালয়েশিয়ার দিকে, কেন ওইগুলো এয়ার ফেয়ারও এখন অফার দিয়েছে। তো আমরা বলেছি আর কিছু টাকা জমা আছে। দাদা, এবারে তো নেপালে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে রাজনৈতিক পরিস্থিতি খুব ডামাডোল চলছে একদম। তো আপনাদের তো নেপালে যাওয়ার যে ট্যুর প্ল্যান ছিল, এবারে কি আপনারা যাচ্ছেন? খুব বাতিল তো অবশ্যই করব, কারণ কারেন্ট যা রাজনৈতিক পরিস্থিতি, যা ডামাডোল বা যা সিচুয়েশান চলছে নেপালে, সেখানে আমাদের সাধারণ মধ্যবিত্ত বাঙালি মানুষ নেপাল যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি নেপাল আপাতত ক্যান্সেল করছি। এবং যেহেতু পুজো একটা প্ল্যান হয়ে গেছে, খুব কষ্টের ব্যাপার, সেখানে আমি অল্টারনেটিভভাবে একটা কোথাও যাওয়ার চিন্তা করবো যদি টিকিট অ্যাভেলেবেল থাকে। আর না হলে আমার তো পুরী আছেই, জয় জগন্নাথ, বাবাকে বলে বেরিয়ে যাবো। দেবকুমার দেব, রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগর মধ্যাঞ্চল স্পোর্টিং ক্লাবের সামাজিক কর্মসূচি, রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। মধ্যাঞ্চল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সামাজিক উদ্যোগ হিসেবে রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই মহতী অনুষ্ঠানে চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানের সমিতির সক্রিয় ও নিবেদিত সদস্যগণ অংশগ্রহণ করেন। প্রায় 70 জন রক্তদাতা এই শিবিরে রক্তদান করেন। এছাড়াও শিবিরে চক্ষু পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়, যেখানে এলাকার
অনেক মানুষ বিনামূল্যে তাদের চোখের পরীক্ষা করিয়ে নেন, প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা সেবা লাভ করেন। এই কর্মসূচি প্রসঙ্গে কি বলা হচ্ছে শুনবো। আমাদের প্রতি বছরের মতো এই বছর আমরা রক্তদান শিবির আয়োজন করেছি। এবারে আমাদের অলরেডি 70 জন টার্গেট করা আছে, অলরেডি 50 পেরিয়ে গেছে। আর এর সঙ্গে আমরা চক্ষু ছানি অপারেশন, চক্ষু রেটিনা পরীক্ষা এরও বিনামূল্যে ব্যবস্থা করেছি এবং যারা ডিটেক্টেড হচ্ছে তাদের বিনা পয়সায় ছানি অপারেশনেরও ব্যবস্থা আমরা করেছি। তাতে প্রায় 15 জন মতো অলরেডি ছানি ডিটেকশন হয়েছে। সেই 15 জনের বিনা পয়সায় অপারেশনের বা বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা। প্রদীপ বসু ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট ব্যান্ডেল নলডাঙ্গা নারায়ণপুর NSCA মাঠ প্রাঙ্গণে শুরু হলো, চলবে 17 সেপ্টেম্বর পর্যন্ত। জেলায় জেলায় শুরু হয়েছে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট। হুগলি জেলার চুচুড়া শহরের নলডাঙ্গা নারায়ণপুরের NSCA ময়দানে এই ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হলো। এই খেলা চলবে 17 তারিখ পর্যন্ত। জেলার মোট 30টি দল এই ফুটবল খেলায় অংশ নেবে। প্রত্যেক দিন 5টি করে খেলা হবে। 7 জন করে দুটো দলে মোট 14 জন প্লেয়ার খেলবে। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে খেলার শুভ সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী গৌতম চ্যাটার্জি। এছাড়া উপস্থিত ছিলেন দীপাঞ্জন গুহ, ডাক্তার তুষার মজুমদার, বিভিন্ন দলের নামী ফুটবলার সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। এই কদিন ধরে সুরেশ সাউ ও জয়রাজ পালের তত্ত্বাবধানে খেলা চলবে বলেই জানা যায়। উদ্বোধনের পর কি বলছেন এই টুর্নামেন্ট সম্পর্কে দীপাঞ্জন গুহ, শুনবো। আনন্দ বলেছিলেন যে যুবকদের ফুটবল খেলা অনেক বেশি বাঞ্ছনীয়, মানে ফুটবল খেললে যে লৌহ মানব তৈরি হবে, যে স্পাস মস্তিষ্ক তৈরি হবে, তা গীতার যে মাধুর্য, গীতার যে উপকারিতা সেটা বুঝতে সুবিধা হবে। সেই উপলক্ষে শিকাগো ভাষণের দিবস হিসেবে 11 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত 16 সেপ্টেম্বর পর্যন্ত সারা পশ্চিম বাংলাতে নরেন্দ্র কাপ অনুষ্ঠিত হচ্ছে। সেই উপলক্ষে আমাদের হুগলি জেলারও টিম এখানে আছে, প্রায় 30টা টিম এখানে খেলবে। সারা পশ্চিমবাংলায় প্রায় 1350 মতন টিম যারা এই নরেন্দ্র কাপ খেলছে এবং সমস্ত জায়গাতে বেশ উদ্দীপনা আছে। আর স্বামী বিবেকানন্দ নিজের সন্ন্যাসী ছিলেন, হিন্দু সন্ন্যাসী ছিলেন। সারা পৃথিবীর মুখে সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করেছিলেন, জয় জয়কার করেছিলেন, গর্বের সঙ্গে বলেছিলেন যে গর্বের সঙ্গে বলো হিন্দু। তাকে আদর্শ রেখে নরেন্দ্র কাপ অনুষ্ঠিত হয়েছে। কতদিন ব্যাপী চলবে? এটা 7 দিন ব্যাপী চলবে। আমাদের সঙ্গে বিশিষ্ট সমাজসেবী গৌতম চ্যাটার্জি তারা বিশেষভাবে উদ্যোগী হয়ে আদর্শকে সামনে আগামী দিনে কি যুব সমাজ আরো উৎসাহিত হবে? রাজ্যে যারা খেলছে 18 থেকে 25 এই বয়সের মধ্যে যারা আছে, যুব সমাজই আছে, তারা তরতাজা প্রাণ, তাদের মধ্যে কোনো অন্য চিন্তা নেই, কুচিন্তা নেই। তারা দেশের জন্য জীবন দেওয়ার জন্য পরিপূর্ত তারা তৈরি হয়ে থাকে। এইরকম যারা যুব সমাজ তারা যখন সমাজের কাজে নামে, তারা যখন খেলতে নামে। অভিজিৎ মন্ডলের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছি আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 79%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরদিন সকাল 9:30, দুপুর 1:30টায়। নমস্কার।